আসসালামু আলাইকুম। আপনারা আমার হাতে যে হ্যান্ডসেটটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে শাওমির একটা সেট। ফোনটি সম্পূর্ণ ডেড অবস্থায় আছে। তো আজকে টপিকস হচ্ছে একটা ডেড ফোন কীভাবে সলিউশন করবেন। আপনার হ্যান্ডে একটা ডেড ফোন আসার পরে কি কি কাজ করতে হবে, কি কি চেক করবেন, হ্যাঁ, ইত্যাদি বিষয় নিয়ে আমি টুকটাক কথা বলবো। তো সর্বপ্রথম একটা ডেড ফোন আসার পরে আপনারা চার্জার লাগিয়ে দেখতে পারেন। সেটা হচ্ছে 6 পোর্টের অটো চার্জার হতে পারে অথবা ডিসি পাওয়ার সাপ্লাই হতে পারে। তবে আমার যেটা মনে হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করা সবচাইতে বেস্ট। কেন? 6 পোর্টের অটো চার্জার দিয়ে আপনি চেক করতে পারেন, সেক্ষেত্রে কিছু সিমটমস পাবেন, বাট আমি যেটা করি, আমি স্পেশালি ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে আমি অনেক কিছু দেখতে পাই। আর বিশেষ করে আর একটা বিষয়, আমাদের দেশে অনেক টেকনিশিয়ান আছে যারা মিটারের ব্যবহার খুবই কম করেন। হ্যাঁ, কেননা মিটার ব্যবহার করলে কি না কি মনে করেন আমি জানি না, তবে হচ্ছে মিটারের ব্যবহার খুবই কম করে। সেক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মুখস্থ কাজবাজি বেশি হয়। যেমন হতে পারে ধরেন ডিরেক্টলি হ্যান্ডসেটটা ধরে ডেট অবস্থায় আসছে, কোনো কিছু না দেখে। ইদানিং তো সিপিইউ রিভলিং প্রসেসটা খুব বেড়ে গেছে, যে কোনো ট্রেনিং সেন্টারে হোক বা হচ্ছে যে কোনো জায়গায় হোক, মানে ডেট আসলেই আগে হচ্ছে সিপিইউ রিভল করো, পরে হচ্ছে অন্যটা দেখা যাক, হ্যাঁ, বা অন্যটা দেখা যাবে কোথায় কী সমস্যা হয়েছে না হয়েছে। আচ্ছা, তো যাই হোক, বেসিক্যালি যেই ধরনের জায়গায় বা যেই ধরনের ট্রেনিং সেন্টারে যেই জিনিসগুলো শেখায় সেইগুলোই শিখে আমরা অভ্যস্ত, এবং হচ্ছে আমরা মানে শেখার আগ্রহ আমাদের মাঝে খুবই কম। আমারও ছোটোখাটো একটা ট্রেনিং সেন্টার আছে, আমি ওখানে আমার হচ্ছে কিছু স্টুডেন্ট আছে, কিন্তু আমি যে জিনিসটা দেখলাম যে হচ্ছে মোটামুটি টুকটাক একটু বুঝতে পারলেই হয়েছে, তাহলেই হচ্ছে হাল ছেড়ে দেয়, দিয়ে নতুন করে শুরু করে, হ্যাঁ আমি পারবো সব। কিন্তু এতে দেখা যায় কি একটা সময় যে মানে কাজ করতে গিয়ে অনেক ধরনের প্রবলেম ফেস করে, তখন হচ্ছে কুল কিনারা পায় না যে এখন কি করব। তারপর ফোন আসা শুরু করে যে এখানে কি আটকে গেছি, এখন কি করা যায়। কিন্তু আগে থেকেই যদি হচ্ছে মোটামুটি আইডিয়া নিয়ে রাখে যে ডেট হোক, হ্যাং হোক বা অন্য যে কোনো প্রবলেম হোক, আমি এটা এইভাবে সলিউশন করব, তাহলে কিন্তু এই ধরনের প্রবলেমে পড়ে না। তো যাই হোক, আজকের মূল টপিকস হচ্ছে যে আপনার হাতে একটা ডেট ফোন আসার পরে সেই ফোনটা কিভাবে সলিউশন করবেন, কোন কোন কাজগুলো করবেন, সেগুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলতে চাচ্ছি। প্রথমে ব্যাটারি কানেক্টরে হচ্ছে শর্টিং চেক করে নিতে পারেন যে ফোনটি শর্ট আছে কিনা। সেই ক্ষেত্রে হাফ শর্ট, ফুল শর্ট, হ্যাঁ, যদি আপনি হাফ শর্ট, ফুল শর্ট তো সবাই বুঝি, কিন্তু হাফ শর্টের ব্যাপারে আমাদের একটু নলেজ কম আছে অনেকেরই, তো বা লিকেজ ইত্যাদি ইত্যাদি যাই হোক না কেন, মিটার দিয়ে চেক করে নিতে পারেন। যদি মিটারের সম্পর্কে আপনার ভালো নলেজ থাকে এবং মিটার ভালো বুঝেন, তাহলে হচ্ছে মিটার দিয়েই আপনি বুঝতে পারবেন যে ফোনের কোথায় সমস্যা। আচ্ছা, তো চেক মিটার দিয়ে করতে চাইলে দুইটা ভাবে করতে পারেন। একটা হচ্ছে জিআর চেক, দ্বিতীয়টা হচ্ছে ভোল্টেজ চেক। জিআর এবং ভোল্টেজ, জিআর তো কোথায় কোন জিআর পাওয়া যাবে, কোন পয়েন্টে জিআরের ভ্যালুটা কীভাবে আসবে, সেটা হচ্ছে আগে জানতে হবে। জানলে আপনি হচ্ছে মিটার দিয়ে সহজেই বুঝতে পারবেন। আর ভোল্টেজে হচ্ছে কোন জায়গায় কোন ধরনের ভোল্টেজ থাকে, কোথায় বিপিএস ভোল্টেজ থাকে, কোথায় এলডিও ভোল্টেজ থাকে, হ্যাঁ, বাক ভোল্টেজ রেঞ্জ কত, বাক ভোল্টেজ কোথায় থেকে প্রডিউস হয়, এলডিও ভোল্টেজ কোথা থেকে প্রডিউস হয়, হ্যাঁ। তো ইত্যাদি ইত্যাদি সম্পর্কে যদি আপনার মোটামুটি ভালো একটা আইডিয়া আপনি পান, তাহলে ধরেন বেশি যন্ত্রপাতির আপনার দরকার হবে না। আপনি শুধু মিটার, ডিসি পাওয়ার সাপ্লাই, হ্যাঁ, অথবা 6 পোর্ট ডিজিটাল চার্জার, হ্যাঁ, যেটাই থাক না কেন, আপনি অতি সহজে ডেট ফাইন্ড আউট করতে পারবেন যে আসলে আমার কোথায় কাজ করতে হবে, কি করতে হবে। তো কম্পোনেন্ট মেজারমেন্ট করতে গেলে আপনার কম্পোনেন্ট সম্পর্কে খুব ভালো একটা ধারণা থাকতে হবে, যে মানে কম্পোনেন্টের নাম, এই কম্পোনেন্টের কাজ এইটা, হ্যাঁ, তো ডায়োডের কাজ এইটা, রেজিস্টরের কাজ এইটা, ক্যাপাসিটরের কাজ এইটা, কয়েলের কাজ এইটা, এগুলো সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা থাকতে হবে।
তাহলেই আপনি মিটার দিয়ে খুব সহজে মানে খারাপ হয়েছে কিনা বা হচ্ছে ঠিক আছে। এবার আসি আমরা ডিসি পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলার জন্য। ডিসি পাওয়ার সাপ্লাই মূলত হচ্ছে, যদি আপনি রিডিংটা বুঝেন যে একটা ফোন পাওয়ার কি প্রেস করার পরে রিডিংটা স্টক রিডিং না খুব দ্রুত ফ্ল্যাকচুয়েশন রিডিং অথবা হচ্ছে খুব হাই রিডিং, কোন ধরনের রিডিং দিচ্ছে, এটার উপর হচ্ছে ডিপেন্ড করেও কিন্তু হচ্ছে প্রবলেমটা খুব সহজে আইডেন্টিফাই করা যায়। যেমন ধরুন হচ্ছে রিডিংটা 80 থেকে 70, 80 অথবা 100, 110, 120 এর মধ্যে স্টক হয়ে আছে। সেই ক্ষেত্রে আমরা সফটওয়্যারজনিত প্রবলেম অথবা ইউএমএমসি ড্যামেজ, ডিসকানেক্ট, অথবা ড্রাই ইত্যাদি ইত্যাদি ধরে নিতে পারি। যদি ভোল্টেজ ওই সেকশনে না পাওয়া যায় তাহলে এর প্রকৃত কারণ খুঁজে আমরা প্রবলেমটা সলভ করতে পারি। যদি আমাদের মোটামুটি ভালো একটা আইডিয়া থাকে যে ইএমএমসিতে কত ভোল্টেজ ইন হয়, ভোল্টেজগুলো কি কি, এগুলো সম্পর্কে। আচ্ছা, এরপর আসি আমরা লো বুটিং এবং হাই বুটিং এই দুইটা বিষয় নিয়ে। লো বুটিং কি, যে ডিসি পাওয়ার সাপ্লাইতে আপনি হচ্ছে ফোনটা যখন টেস্টিং করবেন তখন দেখা যাচ্ছে যে অ্যাম্পিয়ার রিডিংটা হচ্ছে 10, 15, 20, 25, 30, 40, এর মধ্যে হচ্ছে সীমাবদ্ধ থাকে। মানে আপনি পাওয়ার কি প্রেস করলেন, করার পরে হচ্ছে রিডিংটা ভেরিয়েশন হচ্ছে 30-40 পর্যন্ত, এই পর্যন্ত হয়ে আপ ডাউন হয়ে আবার নিজে নিজে 0 হয়ে গেল। যদি এরকম হয় তো সেক্ষেত্রে আমরা অনেকেই ধরে নেই হচ্ছে ধরে নিই কি এটা হচ্ছে হতেই পারে যে সিপিইউ থেকে প্রবলেম অথবা পাওয়ার প্রবলেম, পাওয়ার আইসি থেকে প্রবলেম। তো এমনটা যদি হয় সেই ক্ষেত্রে আসলে আমাদেরকে অনেকটা জায়গা ঘাটতে হয়, অনেক জায়গায় ঘেটে তারপর কাজটা ক্লিয়ার করতে হয়। সেক্ষেত্রে আমরা পাওয়ার সেকশনে গিয়ে দেখতে পারি একটা সেট চালু হওয়ার জন্য যেই সমস্ত ভোল্টেজগুলো রেসপন্সিবল সেই ভোল্টেজগুলো প্রপারলি পাওয়ার আইসি থেকে জেনারেট হচ্ছে কিনা। তো সেই ভোল্টেজগুলো কি কি, তো সেগুলো সম্পর্কে আমাদের মোটামুটি ভালো একটা আইডিয়া থাকতে হবে। সেটা মিডিয়াটেক হোক, কোয়ালকম হোক, স্পেকট্রাম হোক, যেই ধরনের হচ্ছে আইসি বেস ফোনই হোক না কেন, তো সিস্টেম কিন্তু সবারই মোটামুটি এক, মানে কাছাকাছি। তো পাওয়ার আইসি, এখন কথা হচ্ছে যে পাওয়ার আইসি কীভাবে চেক করব। আচ্ছা, পাওয়ার আইসি চেক করার সিস্টেম খুবই সহজ। যদি আপনার হচ্ছে সিঙ্গেল পাওয়ার আইসি হয় তাহলে তো আরও সহজ, সবচাইতে বেশি সহজ হচ্ছে সিঙ্গেল পাওয়ার আইসি চেক করা। ডাবল পাওয়ার আইসি, ট্রিপল পাওয়ার আইসি, ফোর্থ পাওয়ার আইসি, এগুলোর মানে একটার সাথে আরেকটা ইন্টার রিলেশন আছে, একটা নষ্ট হয়ে গেলে বাকিগুলো কাজ করবে না, বা আছে সিস্টেমগুলো হচ্ছে ওইভাবে বিল্ডিং করা, ওইটা হচ্ছে ডায়াগ্রাম দেখলে খুব সহজে বোঝা যাবে। এখন সিঙ্গেল পাওয়ার আইসির ক্ষেত্রে যে কথাটা, সেটা হচ্ছে যে সিঙ্গেল পাওয়ার আইসিতে আপনার সর্বপ্রথম যে ভোল্টেজগুলো আমরা দেখব, যে ভোল্টেজগুলো না হলেই নয়, সেটা হচ্ছে হাই এলডিও, লো এলডিও, বাক ভোল্টেজ, ইত্যাদি যে ভোল্টেজগুলো আছে সেগুলো আমরা চেক করে দেখতে পারি যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। যদি দেখি যে না সব ভোল্টেজগুলো ঠিক আছে, বাক ভোল্টেজগুলো স্টেবল, সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে না পাওয়ার আইসি ঠিক আছে। কিন্তু তার মধ্যে একটা জিনিস চেক করতে পারি যে ধরুন যে আপনার বিপিএস পাওয়ার যেই সেকশনে তৈরি হচ্ছে সেই সেকশনটা ঠিক আছে কিনা। যদি আমি এইটা কনফার্ম হই যে আপনার বিপিএস পাওয়ার ব্যতীত তো ফোন হচ্ছে টিগারই করবে না, আপনি যতই হচ্ছে পাওয়ার আইসি পাওয়ার সুইচ চাপাচাপি করেন ডিসি ইয়াতে মিটারে, সরি ডিসি মিটার না তো ডিসি পাওয়ার সাপ্লাইতে, আপনি হচ্ছে কোনোভাবেই হচ্ছে কোনো ধরনের রিডিং দেখতে পাবেন না যদি বিপিএস পাওয়ার অ্যাবসেন্স থাকে। সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে প্রথমে বিপিএস পাওয়ার চেক করে নিতে হবে। তো বিপিএস পাওয়ার চেক করার পরে আমার যেটা কাজ সেটা হচ্ছে যে বিপিএস সেকশন সেটা বিপিএস সেকশন যদি শুধুমাত্র বিপিএস পাওয়ার প্রডিউস করার ইয়াই হয়ে থাকে, আইসি হয়ে থাকে, তাহলে ওখানে আর কোনো আমাদের কাজ নাই। কেননা ওই আইসিটা যেহেতু বিপিএস পাওয়ার প্রডিউস করে দিছে, সুতরাং ওটার মধ্যে আর অন্য কোনো সেকশন ইনক্লুড যদি না থাকে তাহলে ওইটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। যেহেতু বিপিএস পাওয়ার প্রডিউস হয়েছে, সুতরাং বিপিএস পাওয়ার আর যেই জায়গায় যাওয়ার কথা
সেই জায়গাগুলোতে ডিস্ট্রিবিউট সঠিকভাবে হয়েছে কিনা অথবা শর্টিং মটিং হয়েছে কিনা সেগুলো আমরা চেক করতে পারি। যদি ওকে থাকে তাহলে নেক্সট কাজ হচ্ছে আমাদের পাওয়ার আইসিতে। পাওয়ার আইসিতে গিয়ে আমরা পাওয়ার আইসির একটা পয়েন্ট চেক করলেই আমরা বুঝে যাব যে পাওয়ার আইসিটা ভালো না খারাপ। শুধুমাত্র সারাদিন এই যে এতক্ষণ বললাম যে আপনি এলডিও ভোল্টেজ চেক করবেন, আপনি হচ্ছে বাক ভোল্টেজ চেক করবেন, হ্যাঁ, তারপর হচ্ছে সিপিউর যে বিভিন্ন ধরনের ভোল্টেজগুলো আছে, হ্যাঁ, কোর ভোল্টেজ এই সেই হাঙ্গি ফাঙ্গি দুনিয়াদারি এগুলো চেক করবেন, বাট কোনো কিছুই চেক করার দরকার নাই। যদি ফোন শর্টিং না থাকে আর যদি হচ্ছে লো বুটিংয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে শুধুমাত্র যেমন মিডিয়াটেকের ক্ষেত্রে পাওয়ার আইসি থেকে আপনি ওয়াচডগ আর হচ্ছে আর কোয়ালকমের ক্ষেত্রে আপনি চেক করতে পারেন রিসেট এন, পাওয়ার ওয়ান রিসেট এন, এই দুইটা লাইন চেক করলে আপনি বুঝে যাবেন যে আপনার কোথায় কাজ করতে হবে। যদি আমার হচ্ছে যেমন চার্জিংয়ের ক্ষেত্রে বলি, চার্জিংয়ের ক্ষেত্রে কোয়ালকমের ক্ষেত্রে হচ্ছে যদি আপনি সিস্টেম ওকে চেক করেন তাহলে কিন্তু আপনার চার্জিং সেকশনে আর হাত দেওয়ার দরকার নেই। আর এই ভোল্টেজগুলোর ভ্যালু হয় সবসময় 1.8 ভোল্ট। তো 1.8 ভোল্ট যদি আপনি সিস্টেম ওকেতে পান তাহলে আপনার নিচের দিকে আর যাওয়ার দরকার নেই। যেমন হচ্ছে সিস্টেম ওকে হচ্ছে আপনার চার্জিং আইসি, কোয়ালকমের ক্ষেত্রে পিএমআই বলে যে আইসিটা থাকে সেই আইসিটা থেকে যদি আপনি সিস্টেম ওকে পান তাহলে আপনার নিচের দিকে আর যাওয়ার দরকার নাই। সেই ক্ষেত্রে আপনি পাওয়ারের দিকে চলে আসবেন। পাওয়ার দিকে চলে আসার পরে পাওয়ার থেকে যদি আপনি মিডিয়াটেকের ক্ষেত্রে ওয়াচডগ এবং কোয়ালকমের ক্ষেত্রে পাওয়ার অন রিসেট যদি আপনি ওকে পান, সেই ক্ষেত্রে আপনার পাওয়ার আইসিতেও হাত দেওয়ার দরকার নেই। এখন ধরুন আপনি ওয়াচডগ ভোল্টেজ মিডিয়াটেকের ক্ষেত্রে আর কোয়ালকমের ক্ষেত্রে হচ্ছে পাওয়ার অন রিসেট 1.8 ভোল্ট আপনি ওকে পাইলেন না, ভোল্টেজ খুঁজে পাইলেন, বাট হচ্ছে ভোল্টেজটা কি স্টেবল না হচ্ছে ফ্ল্যাকচুয়েশন, আপনি কোন অবস্থায় পাইলেন সেইটা আসলে আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে। স্টেবল ভোল্টেজ থাকলে কোথায় কি করতে হবে আর ফ্ল্যাকচুয়েশন ভোল্টেজ পাইলে কোথায় কি করতে হবে সেটা আপনাকে হচ্ছে আগে বুঝতে হবে। এটা বোঝার জন্য আপনাকে আসলে কাজ সম্পর্কে আসলে ভালো একটা আইডিয়া নিতে হবে, ডায়াগ্রাম সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকতে হবে, স্কেমেটিক সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকতে হবে, ভোল্টেজ জিআর ভ্যালু ইত্যাদি ইত্যাদি সম্পর্কে খুব ভালো একটা ধারণা থাকতে হবে যে মানে ভোল্টেজ কোন সেকশনে ভোল্টেজ স্টেবল থাকবে, কোন সেকশনে ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন থাকবে, কোন সেকশনের ভোল্টেজের ভ্যালু কত থাকবে ইত্যাদি সম্পর্কে একটা মোটামুটি যদি ভালো একটা আইডিয়া আপনি নিতে পারেন তাহলে আপনি হচ্ছে ভালো টেকনিশিয়ান হতে পারবেন। কোয়ালকমের ক্ষেত্রে আমি যেটা করতে পারি যে আমি এখান থেকে পিএস হোল্ড সিপিইউ থেকে পিএস হোল্ড যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা হচ্ছে তার ভ্যালু হচ্ছে ভোল্টেজ ভ্যালু হচ্ছে 1.8 ভোল্ট, সেই 1.8 ভোল্ট স্টেবল আছে কিনা তো সেটা দেখতে হবে। তো সিপিইউর পিএস হোল্ড স্টেবল থাকলে সেক্ষেত্রে আর কোনো ঝামেলা নেই, তাহলে তো পরবর্তী স্টেপে আমরা যেতে পারি, র্যাম চেক করতে পারি, ইউএফএস অথবা ইউএমসি চেক করতে পারি। আর যদি পিএস হোল্ড স্টেবল না থাকে তাহলে আপনাকে লিজেন্ড হতে হবে যে কোথায় ঝামেলা কি কাজ করতে হবে। অত কঠিন না, বাট একেবারে সহজও না। তো এরপরে আসি হাই বুটিংয়ের ক্ষেত্রে। তো হাই বুটিং মানে হচ্ছে শর্টিং। যেমন আপনি পাওয়ার কি প্রেস করার পরে ডিসি পাওয়ার সাপ্লাইতে অ্যাটাচ করে আপনি দেখতে পাইলেন যে হচ্ছে অ্যাম্পিয়ারটা খুব হাই অ্যাম্পিয়ার ফ্লোয়িং হচ্ছে। যেমন নর্মালি একটা ফোন ওপেন হওয়ার কথা হচ্ছে আপনি পাওয়ার কি ট্রিগার করার সাথে সাথে পাওয়ার সাপ্লাইতে দেখতে পাবেন 5, 10, 20, 25, 30, 40, 50, 60, 70, 100, 120 এরকম করে করে অ্যাম্পিয়ারটা আস্তে 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 স্টেপ আপ হতে 200, 300, 400 এরকম একটা লেভেলে চলে যাবে। পরবর্তী পর্যায়ে এরকম করতে করতে 700, 800 পর্যন্ত যেতে পারে। মানে এক একটা ফোনের হচ্ছে এক এক রকম, প্রসেস এক এক রকম, কার পাওয়ার কনজামশন কীরকম তার উপর ডিপেন্ড করে অ্যাম্পিয়ারগুলো ফ্লোয়িং হয়। তো সেই ক্ষেত্রে নর্মাল বুটিং হচ্ছে এইটা। আর হাই বুটিং হচ্ছে আপনি যখন ফোনের পাওয়ার কি প্রেস করলেন, প্রেস করার সাথে সাথে আপনি দেখতে পাবেন হচ্ছে একেবারে প্রেস করার সাথে সাথে আপনি দেখতে পেলেন 100, 300, 400 এরকম করে। সেক্ষেত্রে
ফোন তো অন হবেই না, আরও হিটিং তো হচ্ছেই, দ্বিতীয়ত হাই বুটিং ওখানে দেখতে পাইবেন। তো এই যে অ্যাম্পিয়ারের ওভারফ্লোয়িং যে জিনিসটা দেখতে পাইলেন ডিসি পাওয়ার সাপ্লাইতে, সেটা হচ্ছে গিয়া হাই বুটিং। এই হাই বুটিং মানে হচ্ছে শর্টিং। ধরেন কোনো একটা সেকশন আপনার শর্ট হয়ে গেছে, সেটা পাওয়ার সেকশন হতে পারে, অর্থাৎ যেই লাইনগুলো দিয়ে আমার ভোল্টেজ চলাচল করে সেই লাইনগুলোর হচ্ছে ভোল্টেজ কম্পোনেন্ট শর্টিং অথবা আইসির শর্টিংয়ের কারণে ভোল্টেজ চলাচলে যদি বাধাগ্রস্ত হয় তাহলেই এই ধরনের মানে রিডিং আপনি দেখতে পাবেন, যেটা হাই বুটিং বলে। তো বিষয়টা হচ্ছে হাই বুটিং হোক, লো বুটিং হোক, ভোল্টেজ মিসিং থাকুক, শর্টিং থাকুক, হ্যাঁ, যেই ধরনের ঝামেলাই থাকুক না কেন, আপনি যদি একজন ভালো টেকনিশিয়ান হতে চান, যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে বলে, যদি ভালো টেকনিশিয়ান হতে চান সেক্ষেত্রে যেই ট্রেনিং সেন্টারেই ট্রেনিং করেন না কেন, মনোযোগ সহকারে কাজগুলো শিখে নেওয়ার চেষ্টা করবেন। ট্রেনিং সেন্টারে প্রথমত যে জিনিসটা হয় যে প্রথম থেকেই তারা কম্পোনেন্টের প্রতি জোর দেয়, তারা কম্পোনেন্ট হচ্ছে বেশি করে চেনানোর চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে আমরা করি কি যে আরে মাদারবোর্ডের ভিতরের কাজ দেখান, এগুলো দেখে লাভ নাই। তো আপনি যদি হচ্ছে কম্পোনেন্ট সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকে তাহলে শুধু মাদারবোর্ডের ভিতরে দেখে কি করবেন, ওখানে গিয়ে তো এই জিনিসগুলোই দেখবেন। তো সেই ক্ষেত্রে আগে কম্পোনেন্ট সম্পর্কে খুব ক্লিয়ার একটা ধারণা নেবেন, মনোযোগ সহকারে আপনার ট্রেনার যে জিনিসগুলো আপনাকে শেখাচ্ছে সেগুলো মনোযোগ সহকারে শিখে নেবেন। এটা একদিন 2 দিনের কাজ না, দীর্ঘদিন সাধনা করে তারপর হচ্ছে এখানে সফলতা আসে। এমনিতেই আপনি হচ্ছে চমকপ্রদ বিজ্ঞাপন, যেমন ফেসবুক, ইউটিউবে ইদানিং দেখতে পাচ্ছি বিনা স্কলারশিপ, বিনা টাকায় বা বিনা ইয়াতে হচ্ছে আপনার ট্রেনিং দিচ্ছে, এই দিচ্ছে সেই দিচ্ছে, মাত্র 2 মাসের মধ্যে 3 মাসের মধ্যে আপনি কোর্স কমপ্লিট করে হ্যাঁ এই করবেন সেই করবেন, সেটা করতে পারেন, সমস্যা নেই। আপনি এখন একজন সাধারণ মানুষও যদি হন, ধরেন ইলেকট্রনিক্সের কোনো জ্ঞান নাই আপনার মধ্যে, কোনো নলেজ নাই, সেক্ষেত্রে আপনাকে যদি 10-15 দিনের জন্য হচ্ছে গিয়ে একটা হট এয়ার গান হাতে ধরিয়ে দিয়ে কিছু আইসি তোলা এবং লাগানো সেখানে শিখিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে আপনি পারবেন, তুলতে পারবেন, লাগাতে পারবেন, বাট তোলা আর লাগানো পর্যন্তই সীমাবদ্ধ, বাট এর বাইরে আর কিছু না। এখন শুধু আইসি তোলা এবং লাগানোর মধ্যে যদি হচ্ছে হ্যান্ডসেটের প্রবলেমগুলো সীমাবদ্ধ থাকতো তাহলে তো হলো মানে যে কেউ যার যার কাজ ঘরে বসেই করে নিতে পারতো, এটা নিয়ে টেকনিশিয়ানের কাছে যাওয়ার দরকার ছিল না। তো কথা হচ্ছে যে ভালো টেকনিশিয়ান হতে হলে আগে শিখেন, শিখে তারপর প্রয়োগ করেন। এখন দেখা যাচ্ছে এমন হয়েছে যে আমি বলি, আমি যখন হচ্ছে কাজ পারতাম না তখন হচ্ছে গিয়া ইউটিউবে বা বিভিন্ন জায়গায় হচ্ছে টিউটোরিয়ালগুলো দেখতাম যে কে কীভাবে কাজ করে। তো ওই কাজ দেখে দেখে একটা নতুন ফোন বা একটা হচ্ছে ভালো ফোন নষ্ট করে ফেলতাম, ওইভাবে করতে গেছি, তারটা হচ্ছে আমারটা হচ্ছে না। তার কারণ হচ্ছে যদি সে মানে অভিজ্ঞ হয়, টেকনিশিয়ান হয়, তার কাজ পারফেক্ট, কিন্তু আমার কাজ তো পারফেক্ট না। আমি হিট দিতে গিয়ে নষ্ট করে ফেলেছি, আমি হচ্ছে উঠানোর সময় হচ্ছে ট্রাক ড্যামেজ করে ফেলছি অথবা আইসি ক্র্যাক করে ফেলছি, এরকম বিভিন্ন ধরনের ঝামেলা হতে পারে। বাট ওনারটা তো ওরকম ঝামেলা হয় না, উনি তো স্মুথলি করে ফেললো। তো যারা নতুন তাদের জন্য রিকোয়েস্ট হচ্ছে আগে কাজ ভালোভাবে শিখবেন, তারপর একটা কাস্টমারের হ্যান্ডসেট ধরবেন। তাতে করে হবে কি যে কাস্টমারও স্যাটিসফাইড, আর কাজটা করে দিতে পারলে আপনার আর্নিংটাও ঠিক থাকলো এবং হচ্ছে আপনি ওই কাস্টমার থেকে পরবর্তীতে কাজ পাবেন এবং মানে আপনার ইনকামও ফ্লোটাও ভালো থাকবে। তো যাই হোক, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে আমি চেষ্টা করব এক একটা ভিডিওতে এক একটা জিনিস দেখানোর জন্য, যেটা আমি এখন পর্যন্ত ইউটিউব বা হচ্ছে অন্য কোনো জায়গায় খুঁজে পাই নাই। একমাত্র প্র্যাকটিক্যাল যদি আপনি কোনো ট্রেনিং সেন্টারে অথবা ভালো কোনো ওস্তাদ বলেন বা হচ্ছে গুরু বলেন, কারো কাছে বসে বসে হাতে কলমে যদি শিখে নিতে পারেন, হ্যাঁ, তাহলে ঠিক আছে। এই কাজগুলো যেমন হচ্ছে আপনি রিবোলিং করতে গেলেন, আইসি রিবোলিংয়ের সময় ধরেন আইসিটা আপনি বোর্ড থেকে প্রথমে তুলবেন, সেই তোলার সময় টেম্পারেচার কত হবে, এয়ার ফ্লো কত হবে। তো বাজারে বিভিন্ন ধরনের অ্যাসেম্বলি মেশিন পাওয়া যায়, এক এক ধরনের মেশিনের সেটিংস এক এক রকম। আপনি হচ্ছে যেমন ইউটিউবে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে দেখি 100% এয়ার ফ্লো দিয়ে কাজ করে, তারপর টেম্পারেচার থাকে এত এত এত। বাট আমরা যখন প্র্যাকটিক্যালি সেগুলো করতে যাই তখন দেখি যে হচ্ছে না। আইসি তুলি, ক্লিন করি, প্রপারলি লাগাই,
বাট হচ্ছে আমার সেট আর রান হচ্ছে না। এর দোষ কার? দোষ হচ্ছে আমার। কেন? যে উনি যেই টেম্পারেচার বা যেই এয়ারফ্লোতে কাজ করতেছে ওই মেশিনের জন্য ওইটা ঠিক আছে, বাট আমার কাছে যেই মেশিনটা আছে সেই মেশিনে হচ্ছে ওই টেম্পারেচার বা ওই এয়ারফ্লো ওনারটা ফলো করলে হবে না। এটার সেটিংস আমাকে নিজেকে করে নিতে হবে। যেমন উনি 350-এ যদি একটা আইসি রিমুভ করে আর আমিও যদি 350-এ রিমুভ করতে যাই, তাহলে আগে আমার হট এয়ার গানটা চেক করে নিতে হবে যে আমি 350-এ সেট করার পরে টেম্পারেচার এখান থেকে 350 বের হচ্ছে কিনা, তো সেক্ষেত্রে কম বেশি আছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে এয়ার ফ্লো হচ্ছে উনি কোন ধরনের মেশিন ইউজ করে, যেমন কুইকে এক ধরনের, আইসুনে এক ধরনের, তারপর হচ্ছে সুগানে এক ধরনের, এক একটার এয়ার ফ্লো এক এক রকম। তো সেই ক্ষেত্রে উনি 100 এয়ার ফ্লো দিছে, 100 এয়ার ফ্লোতে হচ্ছে দেখা যাচ্ছে যে ওনার মেশিন ধরলে একটা ক্যাপাসিটর যদি আমি এখানে রাখি সারফেসের উপরে, তো ক্যাপাসিটরটা হচ্ছে নড়ে না। বাট আমার এসএমডি দিয়ে যদি আমি একটা ক্যাপাসিটরের উপরে ধরি, উঠানো একটা ক্যাপাসিটরের উপরে যদি ধরি, আমার ক্যাপাসিটরটা উড়ে যাচ্ছে। কেন? কারণ ওনার 100%-এর যে এয়ারটা বের হচ্ছে, আমার সেটা বের হচ্ছে 2% ভলিউম আপ করলেই। তো এই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেইলার হই। তো এই জন্য সিপিইউ আপনি তোলার সময় যেই ধরনের হট এয়ার গানই ইউজ করেন না কেন, আপনার টেম্পারেচার যদি ফিক্স থাকে, যে মেশিন যেটাই হোক না কেন আমি টেম্পারেচার ইউজ করব, ধরেন সিপিইউ তোলার সময় 320, 340 অথবা 350 বোর্ডের কন্ডিশন অনুযায়ী আমি এই ধরনের টেম্পারেচার দিয়ে হিট দিব। তো সেইটা যদি আমি 330 দিই অথবা ধরেন 340 দিলাম, তাহলে মিটার দিয়ে আমি আগে মেপে নিব যে আমার কাছে যেই হট এয়ার গান মেশিনটা আছে সেটা দিয়ে 320 বের হচ্ছে কিনা, মানে 320-এ সেট করার পরে 320 বের হচ্ছে কিনা, সেটা বেশি কম হলে আমরা ফিক্স করে নিব। দেন এয়ারটা, যে উনি একজনে হচ্ছে 100 এয়ার আর 350 হচ্ছে হিট দিয়ে খুলতেছে, এখন দেখা যাচ্ছে যে না আমার অত এয়ারের দরকার নাই, আমি এয়ার দিব হচ্ছে আমার মতো করে। যেমন আমি 2-এ দেওয়ার পর আমার এয়ার ফ্লোটা কীরকম হচ্ছে, মানে খুব বেশি এয়ার ফ্লো যেন না হয়, তাতে করে হবে হচ্ছে আপনার বেশি এয়ার ফ্লো হলে হয় কি দেখেন, যে এক হচ্ছে যদি পেস্টেড হয়, বোর্ড যদি পেস্টেড হয়, তাহলে আশেপাশে পেস্টিং যে আইসিগুলো আছে সেগুলো তো ড্যামেজ হবেই। প্লাস হচ্ছে যদি কোনো কম্পোনেন্ট হচ্ছে আপনার যেমন রেজিস্টর, ক্যাপাসিটর, এগুলো যদি একটু ঢিলা হয়ে যায়, তাহলে একটার সাথে একটা টাচ হয়ে যাবে অথবা মানে উড়ে যাবে, এ ধরনের ঘটনা করতে পারে। সুতরাং আমার অত এয়ারের দরকার নাই। তো আমি মোটামুটি 50%, 40%, হ্যাঁ, অথবা 30% এরকম একটা এয়ারের মধ্য দিয়ে কাজ করলেই আমার কাজটা কিন্তু পারফেক্ট। এইরকমভাবে হট এয়ার গানের কতটুক টেম্পারেচার দিয়ে কাজ করবেন, এয়ার ফ্লো কতটুক দিবেন, আয়রন কত টেম্পারেচার দিয়ে সিপিইউ ক্লিন করবেন, হ্যাঁ, একটা সিপিইউতে আপনি সারা দিন, এটা আমি সারা দিন বলতে আপনাকে বোঝাচ্ছি যে লং সময় ধরে যদি হিট আপ করেন তাহলে আপনার সিপিইউটা নষ্ট হবে না। যদি আপনি একটা মানে আমার সাজেস্টেড, মানে আমি দেখছি জিনিসটা পরীক্ষা করে, যে আমি কিন্তু হচ্ছে আয়রন দিয়ে সিপিইউরগুলো খুব কম পরিষ্কার করি। আমি ম্যাক্সিমামই হচ্ছে আপনার হট এয়ার গান দিয়ে সব ধরনের ব্ল্যাক পেস্ট বলেন, হোয়াইট পেস্ট বলেন, যাই বলেন না কেন, সেগুলো ক্লিন করে থাকি হট এয়ার গান দিয়েই, ওটা দিয়েই সুন্দর হয়। তো মূলত যে যেটা দিয়ে করে অভ্যস্ত, যার কাছে যেটা ভালো লাগে সে সেটা সেভাবেই করবে। তো এখন হচ্ছে রিবলিংয়ের ক্ষেত্রে কত টেম্পারেচারে হচ্ছে রিবল করবেন, হ্যাঁ, কত টেম্পারেচারে যদি আপনি তুলবেন, হট এয়ার গান দিয়ে হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচারে হচ্ছে আপনি ক্লিন করে দিয়ে আপনি তাহলে কিন্তু আপনার বোর্ডে পেস্ট করবে, ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। পরবর্তী ভিডিওটা আমি আল্লাহর রহমতে ধরেই বলছি যে সারা দিন যদি হিট আপ করেন দেখানোর চেষ্টা করব, তাহলে ইনশাআল্লাহ হবে। যদি আমাকে ফলো করেন যে আমি সিপিইউটা আয়রন প্লাস টেম্পারেচারে তুলি এবং কত টেম্পারেচারে বসাই, সেটা সামনে সিপিইউ রিবলিং নিয়ে একটা ভিডিও করব, সেটার মধ্যে হচ্ছে আমি বিস্তারিত আলোচনা করব। যদি ওইভাবে আপনারা করেন ইনশাআল্লাহ, যদি আপনাদের হচ্ছে কনফিডেন্স থাকে, তাহলে 100% আপনার কাজটা হবে।
বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই দেখি স্টুডেন্ট বিশেষ করে যে সিপিইউ তোলার পরে হচ্ছে আর লাগাতে পারেন। আমিও একসময় ছিলাম এরকম, যে একটা সিপিইউ তুললে আর বসাইতে পারতাম না, মানে বসাইতাম ঠিকই কিন্তু সেটা রান হইতো না। কী অজ্ঞাত কারণে রান হইতো না সেটা আমি আসলে বুঝতাম না। বাট একটা পর্যায়ে হচ্ছে বুঝতে পারলাম যে সিপিইউ তোলা প্লাস লাগানো এই সবটাই হচ্ছে গিয়ে টেম্পারেচারের খেলা। এইখানে যদি আপনি টেম্পারেচার সম্পর্কে একটা প্রপার আইডিয়া নিতে পারেন যে আমি এই টেম্পারেচারে খুলবো, এই টেম্পারেচারে লাগাবো, এই টেম্পারেচারে পেস্ট করব, তাহলে আমার মনে হয় না যে যেই কোনো সেট আপনি ডাবল ডেকার হোক, ট্রিপল ডেকার হোক, যাই হোক না কেন, আপনি হচ্ছে খুব সহজে কাজটা করে ফেলতে পারবেন। তো ইনশাল্লাহ সামনের ভিডিওগুলোতে আমি খুব ইনফরমেশন অথবা ইনফরমেটিভ তথ্য দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা এখান থেকে কিছু শিখতে পারেন।